ইরান হামলার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তের এক বার্তায় বদলে গেল পরিস্থিতি। ওয়াশিংটনের পরিস্থিতি এমন ছিল যে প্রায় সবাই ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্র এবার ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চালাতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারাও নিশ্চিত ছিলেন তিনি রাতে হামলার অনুমোদন দেবেন। কিন্তু শেষ মুহূর্তে একটি টেক্সট মেসেজ সবকিছু বদলে দেয়। মার্কিন দূত স্টিভ উইটকফ ট্রাম্পকে জানান ইরান সরকার প্রায় 800 জন আটক বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা বন্ধ করেছে। এই তথ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাঠানো একটি বার্তার মাধ্যমে আসে। এরপরই ট্রাম্প সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন। এই ঘটনাটি তুলে ধরে ওয়াশিংটন পোস্ট জানায় হামলা প্রায় নিশ্চিত ধরে নিয়েই প্রস্তুতি চলছিল। কি ঘটছিল সেই সময়? ইরান বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বড় আকারে সামরিক শক্তি সরাচ্ছে। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনা সবই নড়াচড়া শুরু করে। মিত্র দেশগুলোকেও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল হামলা হতে পারে। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি থেকে সেনা সরানোর পরিকল্পনাও নেওয়া হয়, কারণ ইরানের পাল্টা হামলার আশঙ্কা ছিল। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এটি পরিস্থিতি কিছুটা ঠান্ডা করে, তবে এর মানে এই নয় যে বিপদ কেটে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে বলা হয়েছে আগামী 1 মাস 24 ঘন্টা সর্বোচ্চ সতর্কতায় থাকতে। অর্থাৎ ট্রাম্প হয়তো সময় নিচ্ছেন, পুরোপুরি পিছিয়ে যাননি। হোয়াইট হাউসের ভেতর তখন তীব্র মতবিরোধ। অবিশ্বাস্যভাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি সাধারণত বিদেশি যুদ্ধে বিরোধী, তিনি ইরানের হামলার পক্ষে ছিলেন। তার যুক্তি ছিল ট্রাম্প একবার লাল রেখা টেনে দিয়েছেন, এখন সেটা কার্যকর না করলে যুক্তরাষ্ট্র দুর্বল দেখাবে। অন্যদিকে সিআইএ প্রধান জন জর্জ ক্লিভ ট্রাম্পকে একটি নিরাপদ আইপ্যাডে ইরানের বিক্ষোভ দমনের ভিডিও দেখান। অতীতেও এমন দৃশ্য ট্রাম্পকে সামরিক পদক্ষেপে প্রভাবিত করেছে, যেমন সিরিয়ায় রাসায়নিক হামলার পর। কিন্তু সবাই হামলার পক্ষে ছিলেন না। স্টিভ উইটকফ, হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস সতর্ক থাকার পক্ষে ছিলেন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাজ করতে সময় দেওয়া উচিত। আরব মিত্র দেশগুলো সৌদি আরব, কাতার, মিশর সরাসরি ট্রাম্পকে ফোন করে অনুরোধ করে হামলা যেন না করা হয়। তাদের ভয় ছিল যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে, তেলের বাজার ভেঙে পড়বে, যার প্রভাব সরাসরি আমেরিকার অর্থনীতিতেও পড়বে। ইসরায়েলও প্রস্তুত ছিল না। জুনে ইরানের সঙ্গে 12 দিনের সংঘর্ষে ইসরায়েল বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। তাদের মজুদ কমে গেছে। মার্কিন নৌবহর ছাড়া তারা বড় ধরনের ইরানি পাল্টা হামলা ঠেকাতে পারবে না। তাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে ট্রাম্পকে ফোন করে হামলা না করতে বলেন। শেষ পর্যন্ত ট্রাম্প একটি প্রশ্ন করেন, এই হামলায় কি লাভ হবে? তার উত্তর ছিল, লাভ কম, ক্ষতি বেশি। হামলা করলে কি ইরানের সরকার পরিবর্তন হবে? না, বরং 30,000 মার্কিন সেনা ঝুঁকিতে পড়বে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, আর যুদ্ধ লম্বা ও অনিশ্চিত হয়ে যাবে। এই মুহূর্তে ট্রাম্প থেমেছে, কিন্তু খেলা শেষ হয়নি। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের পথে। 2-3 সপ্তাহ পর পরিস্থিতি আবার বদলাতে পারে। ইরান সংকট ট্রাম্পকে আবার বুঝিয়ে দিয়েছে সামরিক শক্তি থাকলেই সব সমস্যার সমাধান হয় না। কেন ইরানে দ্রুত ও পরিষ্কার হামলা আমেরিকার জন্য এত সহজ নয়? ইতিহাসে একটা অদ্ভুত নিয়ম আছে। অনেক সময় কোনো শাসন ব্যবস্থা ভাঙার ঠিক আগ মুহূর্তে তাকে সবচেয়ে শক্ত মনে হয়, আবার উল্টোটাও হয়। ভেতরে অস্থিরতা বাড়লে বাইরে থেকে মনে হয় একটা বড় ধাক্কাই বুঝি সব শেষ করে দেবে। এই মুহূর্তে ইরানকে নিয়ে ঠিক এমনই একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। ইরানে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়, তাই অনেকের মনে প্রশ্ন, আমেরিকার বিমান হামলা কি এই সরকারকে শেষ ধাক্কাটা দিতে পারবে? সংক্ষিপ্ত উত্তর, না, ব্যাপারটা এত সহজ নয়। ইরানের সরকার কিভাবে টিকে থাকে? ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়। এটা এক ব্যক্তি নির্ভর পিরামিডও নয়, যেখানে মাথা কেটে ফেললেই সব ভেঙে পড়বে। ইরান হলো একটি নেটওয়ার্ক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এখানে ক্ষমতা ছড়িয়ে আছে সর্বোচ্চ নেতার দপ্তর, বিপ্লবী গার্ড আইআরজিসি, গোয়েন্দা সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থনৈতিক স্বার্থের নেটওয়ার্ক। এই ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হলেও সবগুলো অংশ একসঙ্গে কাজ করে। একটা অংশ দুর্বল হলেও অন্যটা সেটাকে ধরে রাখে। তাই একজন নেতা বা একটি স্থাপনা ধ্বংস করলেই পুরো সিস্টেম ভেঙে পড়বে, এই ধারণা বাস্তবসম্মত নয়। ডিক্যাপিটেশন কেন কাজ করে না? অনেকে বলেন নেতৃত্বে আঘাত করলেই সব শেষ, কিন্তু বাস্তবতা হলো ইরানের মতো সিস্টেমে বিকল্প নেতৃত্ব আগে থেকেই তৈরি থাকে। ক্ষমতার চেইন একাধিক স্তরে ভাগ করা। এ কারণেই ভেনেজুয়েলার ট্রাম্পের আগের অভিজ্ঞতা সফল হয়নি। ইরানেও সেটা হবে এমন নিশ্চয়তা নেই। ট্রাম্প আটকে গেছেন কোথায়?
ট্রাম্প এখন দুই বিপরীত চাপের মাঝে। একদিকে নিউকন হাকরা, যারা শক্তি দিয়ে সরকার বদলাতে চায়, অন্যদিকে আমেরিকা ফার্স্ট সমর্থকরা, যারা আরেকটি মধ্যপ্রাচ্যের যুদ্ধে যেতে চায় না। ফলে ট্রাম্পের পছন্দ হলো দ্রুত ঢোকা, দ্রুত বের হওয়া, এমন শাস্তিমূলক হামলা যা শক্ত দেখাবে কিন্তু বড় দায়িত্ব তৈরি করবে না। সমস্যা হলো ইরান এই ধরনের হামলার জন্য সবচেয়ে কঠিন লক্ষ্য। আঞ্চলিক রাজনীতি ট্রাম্পের অপশন কমিয়ে দিয়েছে। ইসরায়েল চায় আমেরিকা সামনে থেকে লড়ুক, কিন্তু উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার, ওমান, তারা সবাই চায় উত্তেজনা কমুক, যুদ্ধ না বাড়ুক। এর মানে মার্কিন ঘাঁটি ব্যবহার করা কঠিন, কাছ থেকে বড় এয়ার অপারেশন চালানো কঠিন। ফলে আমেরিকাকে দূর থেকে হামলার কথা ভাবতে হয়, যা কার্যকারিতা কমিয়ে দেয়। আসলে আমেরিকা কি চায় এটা পরিষ্কার করে বলা দরকার। আমেরিকার লক্ষ্য গণতন্ত্র আনা নয়, লক্ষ্য হলো একটি বাস্তববাদী ইরান, যে পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে আনবে, চীন নির্ভরতা কমাবে, আঞ্চলিক মিলিশিয়া সমর্থন কিছুটা কমাবে। মানে ব্যবস্থার রূপবদল, পুরো ব্যবস্থা ধ্বংস নয়। বিমান হামলা কি পারে কি পারে না? বিমান হামলা পারে বার্তা দিতে, নির্দিষ্ট ঘাঁটি ধ্বংস করতে, চাপ কমাতে, কিন্তু পারে না নিরাপত্তা বাহিনী ভাঙতে, নেতৃত্ব বদলাতে, বিক্ষোভকারীদের রক্ষা করতে। লিবিয়া 2011 এই বাস্তবতার বড় উদাহরণ। ইরানে হামলা কেন থামালো আমেরিকা? মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চরমে উঠেছিল, সেখানে হঠাৎ করেই এক ধরনের ব্রেক দেখা গেল। অনেকেই ধরে নিয়েছিল আমেরিকা খুব শিগগিরই ইরানি সামরিক হামলা চালাবে, কিন্তু সেই হামলা হলো না। প্রশ্ন হচ্ছে কেন? উত্তরের বড় অংশ লুকিয়ে আছে ইসরায়েলের উদ্বেগে। ইসরায়েল কেন হামলা পিছিয়ে দিতে বলল? CNN এর এক বিশেষ রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন যেন ইরানে হামলা আপাতত পিছিয়ে দেওয়া হয়। এর মূল কারণ ছিল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মধ্যে রয়েছে। গত বছর ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোস সিস্টেম ব্যাপকভাবে ব্যবহার করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, আবার বড় আকারের সংঘাত শুরু হলে এই সিস্টেমগুলো দীর্ঘ সময় ধরে টিকে থাকতে নাও পারে। সহজ ভাষায় বললে ইসরায়েলের ঢাল দুর্বল হয়ে পড়ছে। ইরান কি সহজে ভেঙে পড়বে? ইসরায়েলের আরেকটি বড় হিসাব ছিল ইরানের সরকারকে কয়েকটি সীমিত বিমান হামলায় ফেলা সম্ভব নয়। ইসরায়েলি নেতৃত্বের মতে ইরানের সরকার ভাঙতে হলে দীর্ঘমেয়াদী এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযান দরকার, আর সেটার ফল হবে ইসরায়েলের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, বড় অর্থনৈতিক ক্ষতি, দীর্ঘ যুদ্ধের ঝুঁকি। এই মুহূর্তে ইসরায়েল সেই পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ট্রাম্প কেন হঠাৎ সুর বদলালেন? এখানেই আসে ট্রাম্পের ভূমিকাটা। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছিলেন ইরান বড় মূল্য দেবে, কিন্তু হঠাৎ করেই তিনি বলেন ইরানে হত্যা বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এই বক্তব্যে অনেক মিত্রদেশ অবাক হয়ে যায়, কারণ মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো নাকি এই দাবির সঙ্গে পুরোপুরি মেলেনি। তবে CNN বলছে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল ইরানের ওপর চাপ তৈরি করা, সরাসরি যুদ্ধ নয়। ইসরায়েল ও আমেরিকার ভিতরের প্রস্তুতি। হামলা থামলেও প্রস্তুতি থামেনি। ইসরায়েল ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও IDF নিয়মিত যোগাযোগে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা গবেষণা সংস্থার প্রধান ড্যানি গোল্ড স্পষ্ট বলেছেন, আমরা প্রতিদিন শিখছি, আপগ্রেড করছি এবং ভবিষ্যতের হুমকির জন্য প্রস্তুতি নিচ্ছি। ইরান কি করতে পারে? সবচেয়ে বড় ভয়টা এখানেই। ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে বলা হচ্ছে ইরান ভুল বোঝাবুঝি থেকে আগাম হামলা চালাতে পারে, অথবা পরিকল্পিতভাবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। কারণ ইরান ভাবতে পারে আমেরিকা হামলা করবেই, তাই আগে মারাই ভালো। সব মিলিয়ে ছবিটা খুব পরিষ্কার। ইরানে হামলা আপাতত বন্ধ, বাতিল নয়। ইসরায়েল প্রস্তুতি নিতে চায় আরও সময়। ট্রাম্প কূটনৈতিক চাপ দিয়ে ফল আদায়ের চেষ্টা করছেন, আর পুরো মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে একটি ভুল সিদ্ধান্তের দূরত্বে। একটি বোতাম চাপা হলেই যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র সংঘর্ষের নতুন উত্তাপ। ইরানের আকাশে ছিল এক অদ্ভুত নীরবতা। রাতের অন্ধকারে মাত্র 2টি বিমান দেখা গেছে আকাশে, এবং উঠছে শুধু মাহান এয়ারের 2টি ফ্লাইট। পুরো দেশের বাকি বাণিজ্যিক ট্রাফিক জমে রইল। বিশেষজ্ঞরা বলছেন এটি অস্বাভাবিক নয়, কারণ আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল প্রায় বন্ধ। এই 2 ফ্লাইট এসেছে দক্ষিণ চীনের গুয়াংঝু এবং সেনজেন থেকে। লক্ষ্য সরাসরি তেহরান। মাহান এয়ারকে আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ করছে,
তারা অভিযোগ করে এই বিমান সংস্থা ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডসকে অস্ত্র, সরঞ্জাম এবং অর্থ পাঠানোর কাজে যুক্ত। অবশ্য ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আকাশপথ বন্ধ, ইরানের সীমান্তে যুদ্ধের ছাপ। এই 2 ঘন্টা বিশেষ অনুমতি ছাড়া কেউ উঠতে পারল না। সাধারণ যাত্রী, বাণিজ্যিক বিমান সবাই থেমে গেল। এ যেন আকাশে একটা অদৃশ্য যুদ্ধের ইঙ্গিত। কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিমান চলাচল বারবার ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সেনা সংঘাত, নিরাপত্তা সতর্কতা সবই যেন বিমানগুলোকে দূরে সরিয়ে রাখে। চীনও এবার মাঠে নেমেছে, কিন্তু ছায়া খেলোয়াড়ের মতো। গত অক্টোবর থেকে চীন নীরবে সাহায্য করেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে। মার্কিন এবং ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরান নিষেধাজ্ঞা অমান্য করে মিসাইল প্রযোজনা চালু করেছে। চীনের কাছ থেকে 2000 টনের সোডিয়াম পারক্লোরেট এসেছে, যা মিসাইলের মূল উপাদান। এ যেন যুদ্ধের ছক এক পাত্রে তৈরি হচ্ছে। আকাশে শান্তি নেই, রাস্তায়ও নেই। উর্মিয়ায় বিক্ষোভকারীরা পুলিশ বাহিনীর সঙ্গে সামনাসামনি লড়ছে। কেউ অবরুদ্ধ রাস্তা থেকে ইট ছুঁড়ে দিচ্ছে, কেউ চিৎকার করছে, ডেথ টু দ্য ডিক্টেটর। কারাগারে গাড়ি ভেঙে রাখা হয়েছে, দেয়ালে লেখা ডেথ টু কামি। এক একটি শব্দ যেন মৃত্যুর ঝড়ের বার্তা। চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে দমিয়ে বলল, আপনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন, আন্তর্জাতিক আইন মেনে চলুন। রাশিয়া একসাথে যোগ করলেও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিয়ম বাহিত ব্যবস্থাকে ধ্বংস করছে। আমরা তেহরানের পাশে রয়েছে। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক আক্রমণ, কিন্তু তেহরানও পিছপা নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানালেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সংলাপও খোলা। আমাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুতিতে। যদি মার্কিন বা ইসরায়েলি ভুল থাকে, আমরা কঠোরভাবে প্রতিক্রিয়া দেখাব। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক করেছে, ইরান ছাড়ুন। এদিকে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায়, তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। আমেরিকা কি সত্যিই ইরানে হামলা করতে ভয় পাচ্ছে, নাকি চাপের মুখে ট্রাম্পকে কথা বলতে হচ্ছে? আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে সামরিক হামলা করতে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনাতে ফিরছে ওয়াশিংটন? এই প্রশ্নের পেছনে কারণও কম নয়। একদিকে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ, অন্যদিকে ট্রাম্পের হুমকি, আবার একই সঙ্গে গোপন আলোচনার খবর। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। তাদের দাবি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি গোপন ও বিরল ফোন আলাপে কথা বলেছেন। এই আলোচনা ছিল অত্যন্ত সংবেদনশীল, কারণ তখনই ইরানে চলছিল ভয়াবহ সরকার বিরোধী আন্দোলন, আর যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইরান সরকারকে দোষারোপ করছিল বিক্ষোভকারীদের হত্যার জন্য। এই কথোপকথনে মূলত 3টি বিষয় উঠে এসেছে। 1. ইরানের চলমান বিক্ষোভ। 2. পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। 3. যাতে পুরো মধ্যপ্রাচ্য একটি বড় যুদ্ধে জড়িয়ে না পড়ে, অর্থাৎ পর্দার আড়ালে হলেও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ইরান কি ভয় পাচ্ছে মার্কিন হামলার? ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে এই যোগাযোগ আসলে ইরানের পক্ষ থেকেই এসেছে, কারণ ইরান বুঝতে পারছে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তাই ইরান হয়তো সময় নিতে চাইছে, আলোচনার মাধ্যমে উত্তেজনা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করছে। এমনকি এক্সিওস দাবি করেছে 2 পক্ষের মধ্যে শিগগিরই সরাসরি বৈঠক হতে পারে, যদিও এখনও কেউ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। ট্রাম্পের হুমকি, কথা আর কাজের ফারাক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বারবার বলেছেন ইরানি বিক্ষোভকারীদের হত্যার দায় সরাসরি সরকারের। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আমরা চুপ করে বসে থাকব না। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্য টেলিগ্রাফ জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে হামলা না করতে সতর্ক করেছেন। তাদের যুক্তি, মার্কিন বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানে হামলা মানেই শুধু ইরান নয়, তার মিত্র গোষ্ঠীগুলোও জড়িয়ে পড়বে। হামলা হলে লেবানন, সিরিয়া, ইরাক সব জায়গায় আগুন ছড়িয়ে পড়তে পারে, অর্থাৎ এটা হবে চেইন রিয়াকশন।
হোয়াইট হাউস কি বলছে? হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরিষ্কারভাবে বলেছেন, ট্রাম্প সব অপশন খোলা রাখেন। সামরিক হামলা একেবারে বাদ দেওয়া হয়নি, তবে কূটনীতি প্রথম পছন্দ। তিনি আরও বলেন, ইরান প্রকাশ্যে যা বলছে গোপনে তারা অন্য বার্তা পাঠাচ্ছে, আর ট্রাম্প সেই বার্তাগুলো গুরুত্ব দিয়ে দেখছেন। ইরানে পাল্টা শক্তি প্রদর্শন। এদিকে 12ই জানুয়ারি তেহরানে হয়েছে বড় সরকারপন্থী সমাবেশ। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকেরা রাস্তায় নেমে শক্তি প্রদর্শন করেন। এর উদ্দেশ্য স্পষ্ট, দেশের ভেতরে বার্তা দেয়া, বাইরের বিশ্বকে দেখানো সরকার এখনও নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র এখনও ইরানে হামলার সিদ্ধান্ত নেয়নি। একদিকে চাপ, হুমকি, সেনা প্রস্তুতি, অন্যদিকে গোপন আলোচনা, কূটনীতি, সময় নেওয়া। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে? আর যদি করে সেটা কেমন হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলকে খুব স্পষ্ট করে একটি বার্তা দিয়েছেন। যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে সেটা হতে হবে খুব দ্রুত, খুব শক্তিশালী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই যুদ্ধ যেন আফগানিস্তান বা ইরাকের মতো দীর্ঘ, ক্লান্তিকর যুদ্ধে পরিণত না হয়। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চান এমন একটি সামরিক পদক্ষেপ যা একেবারে চূড়ান্ত আঘাত হবে, যাতে ইরানের সংকট কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়, মাসের পর মাস ধরে না চলে। কিন্তু এখানেই সমস্যা। ট্রাম্পের উপদেষ্টারা তাকে নিশ্চিত করে বলতে পারছেন না যে শুধু একটি মার্কিন হামলাতেই ইরানের সরকার ভেঙে পড়বে, বরং উল্টো আশঙ্কা আছে ইরান ভয়ঙ্করভাবে পাল্টা হামলা চালাতে পারে। আর সেই হামলা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত সেনা ও অস্ত্র হয়তো এখনও পুরোপুরি প্রস্তুত নেই যুক্তরাষ্ট্রের। এই অনিশ্চয়তার কারণেই হোয়াইট হাউস এখন বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছে। আলোচনায় আছে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার কথা, অর্থাৎ শুরুতে ছোট পরিসরে আঘাত করা হবে, পরিস্থিতি খারাপ হলে পরে বড় হামলার পথ খোলা থাকবে। তবে প্রকাশ্যে ট্রাম্প শক্ত অবস্থানই দেখাচ্ছেন। ডেট্রয়েটে এক বক্তব্যে তিনি ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে। তিনি বলেন, ইরানের পরিস্থিতি খুবই নাজুক। ট্রাম্প সরাসরি ইরানিদের বলেন, তোমরা আন্দোলন চালিয়ে যাও, যারা হত্যা করছে, যারা নির্যাতন করছে তাদের নাম লিখে রাখো, তারা বড় মূল্য দেবে। ট্রাম্প জানান, তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর নতুন শুল্কও কার্যকর করেছেন। তার ভাষায়, মেক ইরান গ্রেট এগেইন। ইরান একসময় মহান দেশ ছিল, কিন্তু এখন কিছু দানব সেটাকে দখল করে নিয়েছে। এরপর ওভাল অফিসে ট্রাম্প বলেন, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান নাকি বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করেছে এবং ফাঁসি কার্যকর করার পরিকল্পনাও স্থগিত করেছে। এই দুই বিষয় ছিল তার রেড লাইন, যা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে তিনি সতর্কভাবে বলেন, আমরা দেখব পরিস্থিতি কোন দিকে যায়। সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তাকে জানানো হয়েছে যে কোনো ফাঁসি হবে না, যদিও তিনি নিজেও স্বীকার করেন সব তথ্যের সত্যতা এখনও নিশ্চিত নয়। কিন্তু পর্দার আড়ালে ভিন্ন চিত্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প এখনও হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বারবার ইরানের বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ট্রাম্প তার লক্ষ্যগুলো জাতীয় নিরাপত্তা দলের সামনে তুলে ধরেন। এরপর পেন্টাগন সেই অনুযায়ী বিভিন্ন সামরিক পরিকল্পনা তৈরি করে। হোয়াইট হাউস জানিয়েছে, সব অপশন এখনও টেবিলে আছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়েছে, তবে আশঙ্কা আছে ইরান আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা ইসরায়েলের মতো মিত্রদের ওপর হামলা চালাতে পারে। এই কারণে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। যুদ্ধের জন্য পুরো সেনা সমাবেশ না হলেও বিমান, জাহাজ ও সেনারা প্রস্তুত রয়েছে সীমিত হামলার জন্য।